2026 সালের 28শে ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনি তার বাসভবনে এই জায়গায় বসে মিটিং করছিলেন। আর ঠিক এই সময় অর্থাৎ সকাল 8:10 এই বাসভবনের উপরে কয়েকটি যুদ্ধবিমান আসে এবং প্রায় 30টি বোমা ব্লাস্ট করে পুরো বাসভবনটাকে ধ্বংস করে ফেলে। ভালো করে দেখুন, এটা হলো খামেনির বাসভবন। প্রায় 7 থেকে 10টি তলা নিয়ে এটা বানানো। মাটির উপরে 3 থেকে 4টি তলা আর মাটির নিচে 3 থেকে 4টি তলা। মাটির উপরে ছিল ধর্মীয় কার্যালয় ও প্রশাসনিক অফিস, যেখানে আলী খামেনি, তার টিম ও যারা তাকে পরামর্শ দিত তারা সবাই মিলে মিটিং ও আলোচনা করত। এটা গেল মাটির উপরে, কিন্তু মেন সেফটি ছিল মাটির নিচে বাংকারে। বাংকারটি কংক্রিট আর মোটা ধাতু দিয়ে এমনভাবে তৈরি করে ঘেরা দেওয়া ছিল যে বোমা ব্লাস্ট হলেও সহজে যেন ক্ষতি করতে না পারে। আর এই বাংকারের ভিতরেই কন্ট্রোল রুম আছে, যোগাযোগ করার সমস্ত রকম ব্যবস্থা আছে। তাছাড়া কোনো কারণে যদি আলী খামেনি অসুস্থ হয়ে যায় তাহলে তাকে মেডিকেল পরিষেবা দিয়ে সাহায্য করার মতো সমস্ত রকম সুযোগ সুবিধা সেখানে ছিল। এছাড়াও জ্বালানির জন্য সংরক্ষণ, এমনকি গোপন রাস্তাও আছে যা সুড়ঙ্গের মাধ্যমে অন্য জায়গার সঙ্গে যুক্ত। যদি কোনো সময় এমন সিচুয়েশনও আসে যে আলী খামেনি বাংকারের ভিতরেও সেফটি ফিল করছে না, তাহলে এই সুড়ঙ্গ দিয়ে অন্য জায়গায় চলে যেতে পারবে। আর এই দেখুন, একটা লিফটও আছে যার সাহায্যে মাটির উপর থেকে মাটির নিচে যাতায়াত করা যায়। আর এই বাংকারটা এতটাই সেফটি আর নিচে যে মাটির উপর থেকে মাটির নিচে যেতেই সময় লাগে প্রায় 5 মিনিট। আর এই বাসভবনের চারপাশে সবসময় একটা S-300 এয়ার ডিফেন্স সিস্টেম পাহারা দিত। কিন্তু তা সত্ত্বেও কিভাবে নিখুঁতভাবে এই হামলা করা হয়? আপনারা যদি ভেবে থাকেন এটা শুধু কয়েক মিনিট বা কয়েক ঘন্টার একটা হামলা, তাহলে আপনারা সম্পূর্ণ ভুল। এর পিছনে আছে গভীর প্ল্যানিং, নিখুঁত পরিকল্পনা এবং কয়েক বছরের একটা অ্যানালাইসিস। চলুন আজকে বিস্তারিত সব জানি। নমস্কার, আমার নাম কৌশিক সরকার। আপনারা দেখছেন কিভাবে আমেরিকা ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করেছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বছরের পর বছর ধরে গোপনে আলী খামেনি এবং তার দেহরক্ষী ও তার আশেপাশে যারা যারা থাকতো তাদের উপর নজর রাখছিল। তাদের লাইফস্টাইল, কাজকর্ম, তারা কোন গাড়িতে যাতায়াত করে, তারা কোন রাস্তা দিয়ে যাতায়াত করে, তাদের গাড়িটা কোথায় পার্কিং হয়, সমস্ত কিছু। আর এই কথাগুলো স্বয়ং নিজেরাই কনফার্ম করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী সচিব পিট হেগসেট এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইন। ইসরায়েলের যে হ্যাকারগুলো ছিল তারা বছরের পর বছর ধরে তেহরানের যে সমস্ত ট্রাফিক এরিয়াগুলো ছিল এবং ট্রাফিক ক্যামেরাগুলো ছিল সমস্ত কিছু হ্যাক করে রেখেছিল, যার ফুটেজ সরাসরি আমেরিকা ও ইসরায়েলের হেড অফিসে পাঠানো হতো। সেই ফুটেজে তারা আলী খামেনি এবং তার দেহরক্ষীদের লাইফস্টাইল এবং তারা কে কোন সময় কি কি করে সেই সব সমস্ত কিছু অ্যানালাইসিস করছিল। আর তারা কোটি কোটি টাকা খরচা করে শক্তিশালী AI ব্যবহার করতেও শুরু করে, যার সাহায্যে তারা আলী খামেনির বাসভবন এবং বাংকারের গোপন গঠনের কিছুটা আইডিয়া পায় এবং আলী খামেনি কোথায় থাকতে পারেন সেই বিষয়ে একটা ধারণা পায়। সবচেয়ে বড় বিষয় হলো আলী খামেনির সেফটি সার্কেলের মধ্যে থাকা কোনো এক ঘনিষ্ঠ ব্যক্তি ইসরায়েল ও আমেরিকার গোয়েন্দা সংস্থার কাছে খবর পাচার করে যে 28শে ফেব্রুয়ারি খামেনি তার কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসবেন। 27শে ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প গোপনে আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে পরের দিন সকালবেলা খামেনিকে হত্যা করা হবে, কারণ খামেনি রাতের বেলা বাংকারে থাকতেন এবং দিনের বেলা নিরাপদ ভাবতেন নিজেকে, তাই বাংকারের উপরে চলে আসতেন। কারণ খামেনি ভাবতো তাকে যদি কেউ হামলা করে তাহলে রাতের বেলা করবে, দিনের বেলা হামলা কেন করতে যাবে। আর খামেনি যে রাতের বেলা বাংকারে আর দিনের বেলা উপরে থাকতেন, এই সব কিছু ইনফরমেশন গোয়েন্দা বিভাগ দিনের পর দিন নজর রাখছিল। ইসরায়েলে তখন ভোর 6টা বাজে। সেই সময় যুদ্ধবিমানগুলো বেরিয়ে পড়ে আর হামলার ঠিক আগ মুহূর্তেই তেহরান এলাকার মোট 12টি টাওয়ারকে অকেজো করে ফেলে। তাদের কাছে নেটওয়ার্ক জাম করার শক্তিশালী টেকনোলজি ছিল, যেন খামেনির নিরাপত্তা কর্মীরা আগে থেকে বুঝতে না পারে যে সামনে বিপদ আসছে এবং খামেনিকে সেখান থেকে সরিয়ে নিতে না পারে। আর এটা জানা বিষয় যে নেটওয়ার্ক না থাকলে কোনো তথ্যই আদান প্রদান হবে না। আর আমেরিকার যুদ্ধবিমানগুলো এমনভাবে বানানো যে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমও সেগুলোকে ডিটেক্ট করতে পারেনি। এয়ার ডিফেন্স সিস্টেমের রাডার থেকে তরঙ্গ যখন যুদ্ধবিমানে গায়ে গিয়ে ধাক্কা লাগে এবং আবার ফিরে আসে, আর এর থেকে রাডার সিস্টেমগুলো জানতে পারে যে যুদ্ধবিমানটা কোন দিক থেকে আসছে, কোন দিকে যাচ্ছে এবং তার গতিবেগ কত। কিন্তু আমেরিকার উন্নত প্রযুক্তির এই যুদ্ধবিমানের আকৃতিগুলো অনেকটা অন্যরকম। ব্যাপারটা ভালো করে বুঝুন। যদি যুদ্ধবিমানের আকৃতি সমতল হতো তাহলে তরঙ্গ বিমানগুলোকে ধাক্কা দিয়ে আবার ফিরে আসতো, কিন্তু এই উন্নত প্রযুক্তির যুদ্ধবিমানগুলো তরঙ্গকে রাডারের দিকে ফিরে যেতে দেয় না, অন্যদিকে পাঠিয়ে দেয়, যার জন্য রাডারগুলো ফাইটার জেট সম্পর্কে কোনো ইনফরমেশন গ্রহণ করতে পারে না যে এগুলো কোন দিক থেকে আসছে এবং কোন দিকে যাচ্ছে।
আর এই ফাইটার জেটগুলোর মধ্যে এক ধরনের বিশেষ কেমিক্যাল যুক্ত রং করা থাকে, যেগুলো তরঙ্গকে নষ্ট করে দেয়। এবং রাডারের মধ্যে এই যুদ্ধবিমানগুলোকে ছোট্ট পাখির মতো দেখায়, তার জন্য রাডারগুলো আইডিয়া পায় না যুদ্ধবিমান সম্পর্কে। খামেনির অফিস লক্ষ্য করে যুদ্ধবিমানগুলো মোট 30টি বোমা ব্যবহার করে এবং তার অফিসকে পুরোপুরি উড়িয়ে দেয়। আর অফিসের নিচে যে বাংকারটা আছে সেটাকে ধ্বংস করার জন্য আমেরিকা তার সবথেকে শক্তিশালী বোমা ব্যবহার করে, GBU-57। এই বোমার একটা বিশেষত্ব আছে, সেটা হলো এই বোমা প্রথমে মাটির অনেক গভীরে ঢুকে পড়ে, তারপর ব্লাস্ট হয়। আর যখন মাটির নিচ থেকে ব্লাস্ট হয় তখন সমস্ত কিছু ধ্বংস করার ক্ষমতা রাখে। আমেরিকা এইটুক নিশ্চিত হয়ে মিশনে নেমেছিল যে যদি খামেনি তার অফিসে না থেকে বাংকারেও থাকতো, তবুও তাকে যেন হত্যা করতে পারে। আর হামলায় আলী খামেনি, আলী শামখানি, তার মেয়ের জামাই ও নাতি নাতনি মিলে মোট 7 জন মারা যায়, এমনকি এর বেশিও হতে পারে। মিশন কিন্তু এখানে স্টপ হয়ে যায় না। আমেরিকা ও ইসরায়েলের আরও অনেক টার্গেট ছিল, যেসব জায়গায় পারমাণবিক হাতিয়ার বানানোর প্রস্তুতি চলছিল। ইরানের নৌঘাঁটি, বিমান ঘাট সহ প্রচুর জায়গায় বোমা ফেলা হয়েছে। আমেরিকার লক্ষ্য ছিল শুধু খামেনিকে হত্যা করা না, পুরো ইরানকে পথে বসিয়ে দেওয়া। এটা শুধু খামেনিকে হত্যা করা না, এটা এই দশকের একটা ঐতিহাসিক ঘটনা। হ্যাঁ, এটা হতে পারে এটা কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ, বা কারোর জন্য ক্ষতি, বা কারোর জন্য উপকার, কিন্তু আমেরিকা প্রমাণ করেছে যে তারা কতটা শক্তিশালী এবং তাদের কাছে কি কি টেকনোলজি আছে। অনেক অনেক ধন্যবাদ।